আজকের গল্পের নাম দ্বিতীয় মৃত্যু। নাম তার কামাল। পদ্মার অথই গহ্বরে তার জীবনের গল্পটা যেন এক ফোঁটা জলের মতো মিলিয়ে যাচ্ছিল। বয়স 40 পেরিয়েছে, কিন্তু দারিদ্র্য আর সীমাহীন কষ্টের ভারে শরীরটা যেন অর্ধ শতাব্দীর বেশি বয়সীর মতো হয়ে গেছে। চামড়া কুঁচকে যাওয়া, হাতে পায়ে মাছ ধরার কঠিন পরিশ্রমের ছাপ, চোখ দুটোতে এক অনির্দিষ্ট শূন্যতা। একমাত্র সান্ত্বনা ছিল তার ছেলে ইদ্রিস। এই দুর্গম কুয়াশাচ্ছন্ন জেলে পল্লীতে, যেখানে জীবন মানেই পদ্মার সঙ্গে এক অসম যুদ্ধ, ইদ্রিস ছিল তার একমাত্র আলোর রেখা। ইদ্রিস উজ্জ্বল চোখের এক 7 বছরের ছেলে, যার হাসিতে ক্ষণিকের জন্য কামালের মনে হতো জীবনটা হয়তো একেবারেই বৃথা নয়। কিন্তু সেই আলোও যেন নিভে যাওয়ার উপক্রম। বর্ষার শেষ, কিন্তু পদ্মার উন্মত্ততা কমেনি। কদিন ধরেই জালে মাছ পড়ছে না। অভাবের কষাঘাতে কামালের বুক থেকে এক দীর্ঘশ্বাস উঠে আসত। পেটে ভাত নেই, ইদ্রিসের মুখে হাসি নেই। তাই সেদিন মাঝরাতে, যখন গ্রামটা গভীর ঘুমে তলিয়ে আর পদ্মা তার বুকে এক রহস্যময় নীরবতা নিয়ে ধুঁকছে, কামাল স্থির করল সে মাছ ধরতে যাবে। স্ত্রী ফরিদা বাধা দিয়েছিল। মাঝরাতে ভরা অমাবস্যার আধারে, পদ্মায় বিপদ গো, আজ থাকো। কিন্তু কামালের চোখে ছিল পরিবারের না খেয়ে থাকার গ্লানি ও ভাগ্যে নিষ্ঠুর পরিহাসের কষ্ট। কামাল তার স্ত্রীকে রাগী গলায় বলল, থাকলে কি ইদ্রিসের মুখে অন্ন জুটবে? ফরিদা, আজ মাছ তুলতেই হবে। অন্ধকার এতটাই ঘন ছিল যে হাত বাড়ালে নিজের হাতও দেখা যায় না। কেবল প্যাঁচার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ ছিল না। কামালের ছোট নৌকাখানা নিস্তব্ধ জল কেটে এগিয়ে চলল। চেনা পদ্মায় যেন রাতে এক দানবীয় ভয় বাসা বেঁধে আছে। স্থানীয় মানুষেরা বলতো, এই নদীর গভীরে শুধু মাছ নয়, বাস করে অশরীরী অলৌকিক সত্তারা, জিন, পরী, দানব, আরও কত কি। কামাল এসব বিশ্বাস করত না। তার কাছে পদ্মা ছিল শুধু রুটি রুজি, জীবন মৃত্যুর এক বিশাল জলাধার। কিন্তু আজ এই গভীর রাতে সেই বিশ্বাসে যেন এক ফাটল ধরল। কুয়াশার চাদরে মোড়া নদী, তার ওপর দিয়ে ভেসে আসা ভ্যাপসা গন্ধ, সব মিলিয়ে এক অজানা আশঙ্কায় তার বুকটা ছ্যাঁত করে উঠল। কামাল সব চিন্তা সরিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে তার জাল ফেলতে শুরু করল। জলে জাল পড়ার ছলাৎ শব্দটা এই নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলল। একটা দুটো করে জাল ফেলছে আর মনে মনে প্রার্থনা করছে, আল্লাহ, আজ যেন কিছু মাছ পাই, ইদ্রিসের মুখে যেন হাসি ফোটাতে পারি। তার চিন্তা ভাবনায় শুধু ইদ্রিস। ছোট ছেলেটা গতরাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ঘুমিয়েছিল। বাবা হওয়ার এ এক অনন্ত যন্ত্রণা। হঠাৎ শেষ জালটা ফেলার সময় তার হাতে এক অদ্ভুত টান অনুভব করল। প্রথমে ভাবল বড় কোনো মাছ হবে। কাঁপামাতে জাল টেনে তুলতে লাগল। ভারী, এতটাই ভারী যে তার সব শক্তি দিয়েও কষ্ট হচ্ছিল। কামালের মনে আশার আলো ফুটে উঠল, হয়তো আজই তার ভাগ্য ফিরবে। জালের মুখটা যখন নৌকার কাছে এলো, কামাল চমকে উঠল। মাছ নয়, জালের ভেতর থেকে উঠে এলো এক অদ্ভুত জিনিস। একটা ছোট, নরম, মানব শিশুর মতো আকৃতি। তার শরীরটা মাছের মতো মসৃণ, কিন্তু চোখ দুটো মানুষের মতো। আবছা চাঁদের আলোয় জলে ভেজা তার চোখ থেকে এক অদ্ভুত নীল আভা বেরোচ্ছিল। কামাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এ কি? এ তো কোনো মাছ নয়, এ যেন কোনো মানুষের বাচ্চা। ভয়ে তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকমুখে শোনা ভয়ের ঘটনাগুলো তার মনে পড়া শুরু করল। এই কি সেই জলমানব? তার হাতে ধরা অবস্থায় শিশুটি ছটফট করতে লাগল। কামালের মাথায় তখন কাজ করছিল না, কেবল আতঙ্ক তাকে গ্রাস করল।
এই অপরিচিত অদ্ভুত শিশুকে সে কি করবে? না জেনে না বুঝে, কেবল আতঙ্কে কামাল তার হাতে ধরা সেই শিশুটিকে প্রচণ্ড জোরে নৌকার পাটাতনে আছড়ে ফেলল। একটি ক্ষীণ আর্তনাদ করে শিশুটি নিস্তেজ হয়ে গেল। অদ্ভুত আকৃতির প্রাণটি কামালের অজ্ঞতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মুহূর্তের মধ্যে পদ্মার শান্ত যুগটায় এক অস্বাভাবিক আলোড়ন উঠল। জলের গভীরে শুরু হলো এক প্রচণ্ড উন্মাদনা। পানি ফুঁসে উঠল, যেন কোনো দৈত্যাকার কিছু ঘুম ভেঙে জেগে উঠছে। কামালের নৌকাটা পাগলের মতো দুলতে লাগল। এক বিকট শব্দে জল ছিটিয়ে উঠে এলো এক বিশাল আকৃতি। এত বড় শরীর কামালের কল্পনাতেও ছিল না। কুয়াশার চাদর ভেদ করে দেখা গেল এক ভয়াল দর্শন সত্তা। তার শরীরটা জলের মতো কালো, কিন্তু চোখ দুটো টকটকে লাল, যেন জ্বলন্ত অঙ্গার। তার মুখ থেকে বেরিয়ে আসছিল এক তীব্র ধোঁয়া, আর তার গর্জনে সারা পদ্মা কেঁপে উঠল। এ কোনো মানব নয়, এ সেই জিন, পদ্মার আদিম বাসিন্দা। জিন। কামালের শরীরের প্রতিটি রক্তকণিকা জমে পাথর হয়ে গেল। সে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। তার মনে হলো তার হৃৎপিণ্ড বুঝি এক্ষুনি থেমে যাবে। আমার সন্তান, আমার সন্তানকে হত্যা করেছিস তুই, নরাধম! জিনের গর্জন কামালের কানে বিষাক্ত তীরের মতো বিঁধল। আজ তোর রক্ত দিয়ে আমি আমার সন্তানের শ্রাদ্ধ করব। কামাল আকুতি ভরা চোখে জিনের দিকে তাকালো। আমায় ক্ষমা কর হুজুর, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। জিন ক্রুদ্ধ হাসি হাসল। বুঝতে পারিসনি? আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছিস আর এখন ক্ষমা চাস? তোর ঔদ্ধত্যের সীমা নেই। তুই মাছ ধরতে এসছিস, মাছ ধরবি। আমার ছোট বাচ্চাটি কি মাছ ছিল? তাকে কেন মারতে হবে তোকে? তোকে আমি মারব না, তোকে আমি এর উচিত শিক্ষা দিব। কামাল বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, মাফ করুন। আমি আপনাকে অনেক মাছ দিব, আমাকে মাফ করুন। কামাল আতঙ্কে কাঁপছিল। তার জ্ঞান লুপ্ত হওয়ার জোগাড়। এমত অবস্থায় তার একমাত্র অবলম্বন ইদ্রিসের মুখখানা তার চোখের সামনে ভেসে উঠল। ইদ্রিসের কথা মনে পড়তেই তার শরীরে এক অদ্ভুত শক্তি ফিরে এলো। সে জানত, জিনকে সন্তুষ্ট করতে না পারলে তার আর তার পরিবারের জীবন নিরাপদ নয়। কিন্তু মাছ কোথায়? তার জালে কোনো মাছ নেই। সে আতঙ্কিত দৃষ্টিতে চারপাশে খুঁজছিল, যখন হঠাৎ তার পেছনেই এক ছোট ছায়ামূর্তি দেখতে পেল। তার মনের ভুল নাকি? ইদ্রিস, তার ছোট ছেলে ইদ্রিস। কখন যে সে নৌকায় এসে উঠেছে কে জানে। হয়তো বাবার চিন্তায়, হয়তো কোনো মায়ার টানে সে এখানে এসে পড়েছে। বাবা, কি হয়েছে? ইদ্রিসের ভীত কণ্ঠস্বর অন্ধকারে যেন আরও করুণ শোনাল। জিনের রক্তচক্ষু ইদ্রিসের দিকে স্থির হল। কামালের মনে হল জিন বুঝি ইদ্রিসকে দিয়ে তার রাগ মেটাতে চাইছে। মুহূর্তে তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। ইদ্রিসকে বাঁচাতে হবে। তার হাতটা যেখানে ছিল, হঠাৎ করেই সে এক ভারী শক্ত কিছু অনুভব করল। লাঠি, ভাঙা নৌকার একটা ডালপালা। দিশেহারা কামালের জিনের ভয় আর ইদ্রিসকে বাঁচানোর মরিয়া চেষ্টায় কোনো কিছু না ভেবেই সেই লাঠি দিয়ে ইদ্রিসকে আঘাত করে বসল। সে ভেবেছিল জিন বুঝি ইদ্রিসের গায়ে হাত দিয়েছে, আর সে লাঠি দিয়ে জিনকে আঘাত করে ইদ্রিসকে মুক্ত করছে। কিন্তু না, সে লাঠিটা আঘাত করেছিল তার নিজের ছেলের মাথাতেই। ইদ্রিস এক ক্ষীণ আর্তনাদ করে কামালের কোলে লুটিয়ে পড়ল। তার নিষ্পাপ চোখ দুটো নিভে গেল চিরতরে। কামাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে কোলের দিকে তাকাল। এ কি করল সে? এ কি তার নিজের সন্তান? তার নিজের হাতে তার সন্তান? তার মস্তিষ্ক বিকল হয়ে গেল। সবই ছিল তার কল্পনা। জিন এক নিষ্ঠুর হাসি হাসল। নিজেই নিজের অভিশাপ ডেকে এনেছিস। আমার সন্তানকে কেড়েছিস, এখন তোর সন্তানকেও আমি কেড়ে নেব। জিনের লম্বা অশরীরী হাত ইদ্রিসের নিস্পন্দ দেহখানা কামালের কোল থেকে তুলে নিল। এ আমার প্রতিশোধ, এ আমার পাওনা। কিন্তু ভয় নেই কামাল, একদিন ফিরবে সে। যেদিন আমার মনে হবে তোর শাস্তি যথেষ্ট হয়েছে, সেদিন সে ফিরবে। জিনের অট্টহাসি সারা পদ্মার বুকে প্রতিধ্বনিত হতে লাগল। ধীরে ধীরে জিনের বিশাল দেহটা ইদ্রিসের দেহ নিয়ে পদ্মার অতল গভীরে মিলিয়ে গেল। কামাল শুধু এক পঙ্গু শোকাহত অস্তিত্ব নিয়ে বসে রইল। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছে, আমি কি করলাম, আমি কি করলাম? 20 বছর কেটে গেছে। পদ্মার জল আজও কালো, আজও কুয়াশার চাদরে মোড়ানো।
কিন্তু কামালের জীবনটা যেন সেই পদ্মার চাইতেও বেশি অন্ধকার, আরও বেশি কুয়াচ্ছন্ন। ইদ্রিসের চলে যাবার পর থেকে কামাল জীবন্ত লাশ হয়ে গেছে। তার শরীরটা আরও জীর্ণ, তার চোখে শূন্যতা আরও গভীর। গ্রামবাসী তাকে দেখে করুণা করে। তার স্ত্রী ফরিদা ইদ্রিসের শোকে পাথর হয়ে গেছে। নিঃস্বজ্ঞে এক কোণে নির্বাক জীবন কাটায়। তাদের সংসারে আর কোনো সন্তান আসেনি। তারা দুজনেই যেন দুটি চলমান কঙ্কাল। প্রতি রাতে কামাল নৌকায় করে পদ্মার পাড়ে যেত, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। ঠান্ডা বাতাস তার হাড় কাঁপিয়ে দিত, কিন্তু সে নড়ত না। জিনের সেই কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতো, একদিন ফিরবে সে। এই একটা মিথ্যে আশা, এই একটা অলীক প্রতিজ্ঞা তাকে তিলে তিলে মেরে খাচ্ছিল। সে জানে ইদ্রিস আর ফিরবে না। সে জানে সে নিজেই তার সন্তানকে হত্যা করেছে। এই গ্লানি, এই অনুশোচনা তাকে প্রতিটি মুহূর্তে দগ্ধ করছিল। রাতের বেলায় সে শুনতে পেত পদ্মার জল থেকে এক ফিসফিসানি, কামাল, কামাল, তুই তোর ছেলেকে মেরেছিস, মেরেছিস। ঘুমের মধ্যেও সেই ইদ্রিসের সেই শেষ আর্তনাদ শুনত। একদিন এক শীতের রাতে যখন ঠান্ডা বাতাস হাড়ে কাঁপুনি ধরাচ্ছিল, কামাল পদ্মার পাড়ে বসেছিল। মনটা আরও ভারী, মনে হচ্ছিল যেন তার শেষ আশ্রয়টুকু আজ ভেঙে যাবে। রাত তখন অনেক। হঠাৎ তার ছোট কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে সে এক অদ্ভুত আলো দেখতে পেল। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু আলোটা নড়ছে। কুঁড়ে ঘরের দিকে হেঁটে গেল কামাল। দরজায় কড়া নাড়ার শব্দ, মৃদু কিন্তু স্পষ্ট। কামাল দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। তার চোখ কপালে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে ইদ্রিস, ঠিক ২০ বছর আগের মতো। ৭ বছরের নিষ্পাপ মুখ, উজ্জ্বল চোখ, সেই কচি হাসি। সময় যেন তাকে স্পর্শ করতে পারেনি। সেই যেন হুবহু ২০ বছর আগের ইদ্রিস। কামাল তার চোখ রগড়াল। এ কি স্বপ্ন দেখছে সে, নাকি তার মস্তিষ্ক বিকল হয়ে গেছে? ইদ্রিস, বাবা, তুই? তার কণ্ঠ থেকে শুধু ফিসফিসানি বেরোলো। ছেলেটা কোনো উত্তর দিল না। শুধু তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, এক ঠান্ডা চাহনি। কিন্তু তার মুখে ছিল সেই নিষ্পাপ হাসি। ফরিদা পেছনে এসে দাঁড়ালো। প্রথমে তার চোখগুলো অবিশ্বাস আর আতঙ্কে বিস্ফারিত হলো। তারপর এক দীর্ঘ চিৎকার করে সে ছুটে এসে ইদ্রিসকে বুকে জড়িয়ে ধরল। আমার সোনা, আমার ইদ্রিস ফিরে এসেছে। আল্লাহ, তোমার অশেষ রহমত। কামাল তখনও হতবাক। তার হাত পা যেন অবশ হয়ে গেছে। সে ইদ্রিসকে বিশ্বাস করতে পারছিল না। জিনের সেই কথাগুলো তার মনে পড়ল। একদিন ফিরবে সে। তাহলে কি জিন তার কথা রেখেছে? তাহলে কি ইদ্রিস সত্যি ফিরে এসেছে? তার ভেতরে এক অদ্ভুত আনন্দ আর ভয়ঙ্কর ভয় একই সাথে মিশে গেল। ইদ্রিসের চোখে সেই শূন্যতা, সেই ঠান্ডা দৃষ্টি সত্ত্বেও কামাল তাকে কোলে তুলে নিল। তার ভেতরের বাবা, যাকে সে ২০ বছর ধরে পাথর করে রেখেছিল, সে যেন আবার জেগে উঠল। সেই রাত থেকে শুরু হলো এক মায়ার সপ্তাহ। কামালের মনে আনন্দের ঢেউ খেললেও তার গভীরে এক অদ্ভুত ভয় কাটার মতো বিঁধেছিল। ইদ্রিস ফিরে এসেছে, কিন্তু সে কথা বলে না, হাসেও না সেই আগের মতো। তার মুখে শুধু এক অদ্ভুত নীরব হাসি লেগে থাকে, আর তার চোখ দুটোতে থাকে এক গভীর শূন্যতা। দিনের বেলে সে খেলনা নিয়ে খেলে, কিন্তু রাতে সে কেবল নদীর দিকে তাকিয়ে থাকে, ঘণ্টার পর ঘণ্টা। তার সেই ঠান্ডা দৃষ্টি যেন পদ্মার গভীরের রহস্যের মতোই অচেনা। ফরিদা ছেলের ফিরে আসার আনন্দে সব ভুলেছিল। সে ছেলের জন্য নতুন জামা কাপড় কিনে আনলো, ভালো ভালো খাবার রান্না করল। কিন্তু কামালের মন সায় দিচ্ছিল না। রাতের বেলায় নদীর পাড় থেকে ভেসে আসতো অস্পষ্ট ফিসফিসানি। মনে হতো যেন কেউ তার নাম ধরে ডাকছে, অথবা কোনো অশরীরী সত্তা তার বাড়ির আশেপাশে ঘুরছে। দু একবার সে দেখেছিল বাড়ির উঠানে এক ছায়া মূর্তি যেন মিলিয়ে গেল। ইদ্রিসের ঠান্ডা অনুভূতি তার বুকের ভেতর এক অজানা ভয় জাগিয়ে তুলত। এই ইদ্রিস তার নিজের ইদ্রিস নাকি অন্য কিছু? ফরিদা সব বিশ্বাস করতে চাইত না। ছি, কামাল, কি বলছো এসব? আল্লাহ আমাদের ছেলে ফিরিয়ে দিয়েছে, আর তুমি এসব অশুভ কথা বলছো? কিন্তু কামালের অন্তর বলছিল, এ আনন্দ চিরস্থায়ী নয়, এ এক ফাঁদ। জিনের সেই নিষ্ঠুর হাসিটা তার মনে পড়ল। জিনের প্রতিজ্ঞা ছিল, কিন্তু প্রতিজ্ঞার পেছনের নিষ্ঠুরতাটা সে তখন বুঝতে পারেনি। 7 দিন যেন এক অলীক স্বপ্নের মতো কেটে গেল। কামালের প্রতি মুহূর্তে ইদ্রিসকে চোখে চোখে রাখত তার সান্নিধ্যে
প্রতিটি মুহূর্তকে ধারণ করার চেষ্টা করত। এই আনন্দটা তার জন্য কতটা মূল্যবান তা সে ভালো করেই জানত। সে জানত হয়তো এই আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু তার ভেতরের বাবা, যে 20 বছর ধরে ইদ্রিসের অপেক্ষায় ছিল, সে এই মায়ার সপ্তাহের প্রতিটি মুহূর্তকে আঁকড়ে ধরেছিল। সপ্তম রাত। গ্রামটা এক ভয়ঙ্কর নীরবতায় তলিয়ে গেছে। বাতাস ভারী, যেন কোনো অশুভ কিছুর আগমন বার্তা ঘোষণা করছে। কামালের বুকটা ধুকফুক করছিল। আজ রাতে কিছু একটা ঘটবে, তার অন্তর বলছিল। রাত তখন গভীর। ইদ্রিস কামালের পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ ছেলেটা ছটফট করে উঠল। তার শরীরটা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কামাল ভয় পেয়ে ইদ্রিসকে বুকে টেনে নিল। বাবা, কি হয়েছে তোর? ইদ্রিস কোনো উত্তর দিতে পারল না। তার চোখে এক পলকের জন্য সেই শূন্যতা মিলিয়ে গিয়ে এক করুণ আর্তনাদ ভেসে উঠল, যেন বলতে চাইল, বাবা, আমি আর পারছি না। তার ছোট্ট শরীরটা কামালের কোলে নিস্তেজ হয়ে গেল। দ্বিতীয়বার তার সন্তান তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কামাল চিৎকার করে উঠল। ফরিদা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। ইদ্রিস শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে পদ্মার জল থেকে এক বিশাল আলোড়ন উঠল। জিনের সেই ভয়াল দর্শন আকৃতি আবার কুয়াশা ভেদ করে উঠে এলো। তার লাল চোখ দুটো জ্বলছে, তার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। জিন তার বিশাল কালো হাতটা ঘরের দিকে বাড়ালো। এবার তুই আমার কষ্ট বুঝবি কামাল। জিনের কণ্ঠস্বর সারা পদ্মার বুকে প্রতিধ্বনিত হল। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, তোর ছেলেকে আমি ফিরিয়ে দিয়েছিলাম 1 সপ্তাহের জন্য, কিন্তু এবার ভোগ কর সন্তান হারানোর আসল কষ্ট।